শওকত মোল্লা আমাদের ভাঙড় 148 নম্বর প্রার্থী, আমাদের সম্মানীয় প্রার্থী শওকত মোল্লা সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। ওদের বলে আমি রাজনীতি ছেড়ে দেবো এবং আমার নামে কুকুর পুষবি। অলরেডি লোকটা কুকুরের নাম শওকত রাখা শুরু করে দিয়েছে। একসময় একই দলের দুই প্রভাবশালী মুখ, এখন সম্পর্কের জায়গায় শুধু অভিযোগ আর পাল্টা অভিযোগ। রাজনৈতিক পালাবদলের পর ভাঙড়ের মাটিতে আরও স্পষ্ট হয়েছে সেই দ্বন্দ্বের রেখা। প্রাণনাশের আশঙ্কায় ফের পুলিশের দ্বারস্থ। আশঙ্কা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক সংঘাত কি এবার পৌঁছে গিয়েছে প্রাণ সংশয়ের জায়গায়ও? এখন সেই উত্তরই খুঁজতে তদন্ত। প্রাণনাশের আশঙ্কায় আগেও পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ভাঙড় থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তৃণমূলের এই প্রভাবশালী নেতা। অভিযোগের তীর তারই সতীর্থ তথা তৃণমূল আরও এর প্রভাবশালী নেতার বিরুদ্ধে। সরকারে থাকাকালীনই ভাঙড়ের এই দুই সতীর্থের সংঘাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও একাধিক সময়ে অস্বস্তিতে পড়তে হয়েছে। এখন যদিও কুর্সির মালিকানা বদল হয়েছে, সরকার পাল্টেছে, গদিতে নেই ঘাসফুল শিবির, চারিদিকে যেন অন্য ছবি। একসময়ের দাপুটে নেতারা কার্যত যেন লেজ কুটিয়ে নিচ্ছেন। একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। সামনে আসছে কারো কারো দুর্নীতির সাম্রাজ্য। তৃণমূলের অন্দরে শওকত মোল্লা এবং কাইজারের বিবাদ সর্বজন বিদিত। তৃণমূলে দীর্ঘদিন ধরেই কোণঠাসা কাইজার। এবার নির্বাচনেও শওকতের বিরুদ্ধে প্রচারে নেমেছিলেন তিনি। নির্বাচনের পর আইএসএফ এর বিজয় মিছিলেও যোগ দিয়েছিলেন। কাইজারের দাবি তিনি এখন আর তৃণমূলে নেই, যদিও তিনি আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করেননি এখনও। নির্বাচনের আগে গত ফেব্রুয়ারিতেও কাইজার থানায় অভিযোগ জানিয়েছিলেন, তখনও প্রাণনাশের আশঙ্কা করেছিলেন তিনি। ওই সময় সরাসরি শওকতের দিকেই আঙুল তুলেছিলেন কাইজার। তার অভিযোগ ছিল তাকে খুন করার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করেছেন শওকত। এবার নির্বাচন পরবর্তী সময়ে ফের প্রাণনাশের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হন কাইজার। খুন হতে পারেন বলে আশঙ্কা করছেন কাইজার আহমেদ। দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বুধবার তার বাড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন বলে দাবি কাইজারের। দুজনের কাছেই অস্ত্র ছিল বলে অভিযোগ। তৃণমূল নেতার বক্তব্য, তার বাড়ির আশেপাশে রেকি করার উদ্দেশ্যেই এসেছিলেন ওই দুই ব্যক্তি। কাইজারের দাবি, সুযোগ বুঝে গুলি চালানোর উদ্দেশ্যেও বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকেন এই ব্যক্তিরা, এমনটা মনে করছেন কাইজার। এই নিয়ে ইতিমধ্যেই ভাঙড় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কাইজার। পুলিশের কাছে নিরাপত্তাও চেয়েছেন তিনি। বুধবার সকাল 11:30 থেকে 12:30টার মধ্যে তার বাড়ির সামনে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘোরাঘুরি করছিলেন। তিনি ওই সময়ই সাধারণত বাড়ি থেকে বেরোন, তবে বুধবার বেরিয়েছিলেন সকাল 8:30টায়। ফলে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়ি ফিরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে থানায় অভিযোগ জানান। 2023 সালের পর থেকে তৃণমূলের সঙ্গে তার কোনো রকম যোগ নেই বলেও জানান ভাঙড়ের এই নেতা। তিনি আরও বলেন, এবার শওকতকে হারাতে নওশাদের জন্য খেটেছেন তিনি। তার বিরুদ্ধে হামলার মোটিভ হিসেবে এগুলোও থাকতে পারে বলে আশঙ্কা করেন তিনি। কাইজারের কথায় ভোটের পর তৃণমূলের এক শ্রেণীর দুষ্কৃতী আইএসএফ পরিচয়ে ভাঙড়ে তাণ্ডব চালাচ্ছে, তার বিরুদ্ধে তিনি সরব হন। একসময় একই দলের দুই প্রভাবশালী মুখ, এখন সম্পর্কের জায়গায় শুধু অভিযোগ আর পাল্টা অভিযোগ। রাজনৈতিক পালাবদলের পর ভাঙড়ের মাটিতে আরও স্পষ্ট হয়েছে সেই দ্বন্দ্বের রেখা। প্রাণনাশের আশঙ্কায় ফের পুলিশের দ্বারস্থ কাইজার আহমেদ। নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি শওকত মোল্লা, তবে কাইজারের আশঙ্কা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক সংঘাত কি এবার পৌঁছে গিয়েছে প্রাণ সংশয়ের জায়গায়ও? এখন সেই উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। বাঘ 4 পা পিছলে বাঘ ভয় পায় না। সম্মানীয় মুখ্যমন্ত্রী কোথায় পুষ্পা? বাঘ ভয় পায় না। স্পেশাল প্যাকেজ দিচ্ছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে
দূরে সরিয়ে নিলাম। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনা জেলায় সবকটি আসনে তৃণমূলের জয়ের কথাও বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু ভোটের ফল বেরোনোর পরেই দেখা যায় দক্ষিণ 24 পরগনা সহ গোটা রাজ্যেই ধস নামে তৃণমূলের। ভোটে পর্যদস্ত হয় তৃণমূল। বিজেপি বিপুল জনাদেশ পেয়ে বাংলায় সরকার গঠন করেছে। ফলতায় বৃহস্পতিবার পুনর্নির্বাচন, কিন্তু তৃণমূল কোনো প্রচারেই নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কোথাও দেখা যাচ্ছে না। সামাজিক মাধ্যমেও তিনি ফলতা নির্বাচন নিয়ে কোনো পোস্ট করেননি। তাহলে কোথায় অভিষেক? ভোটে হারার পর থেকে কি ঘরবন্দি করে রেখেছেন তিনি? মঙ্গলবার ফলতায় ভোটের প্রচার পর্ব শেষ। এই নির্বাচনের ফলাফলে রাজ্য রাজনীতির ময়দানে বিশেষ প্রভাব পড়বে না, কিন্তু বিজেপি নিজেদের আসন সংখ্যা আরও বৃদ্ধি করতে কোনো খামতি রাখতে চাইছে না, তা স্পষ্ট। শেষ দিনের প্রচারে ফলতায় রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগেই ফলতায় গিয়ে সভা করেন তিনি। এবার প্রচারের শেষ দিনেও পৌঁছে যান ফলতায় ভোটের প্রচারে। মঙ্গলবার সকালে প্রথমে ফলতার একটি শিব মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। তারপর ফলতার বঙ্গনগর 2 পঞ্চায়েতের হাসিমনগর সংলগ্ন কালীতলা মাঠ থেকে রোড শো করেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুধারে উপচে পড়া সাধারণ মানুষের ভিড়। পুষ্প বৃষ্টিতে তাকে ফলতায় স্বাগত জানান সাধারণ জনতা। মুখ্যমন্ত্রীও কাউকে নিরাশ করেননি। হাত নেড়ে সকলের অভ্যর্থনা গ্রহণ করেন তিনি। পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানান, ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব সরকারের। মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেবেন বলে ঘোষণা করেন শুভেন্দু। এখানেই শেষ নয়, ফলতাতেও বহু বিজেপি কর্মী আক্রান্ত, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি বলেন, ফল প্রকাশের পর আক্রান্ত বিজেপি কর্মীদের তালিকা যেন সরাসরি তাকে দেওয়া হয়। তালিকা অনুযায়ী সকলে সহযোগিতা পাবে। সব সময় পাশে থাকবেন মুখ্যমন্ত্রী। একদিকে যখন এই ছবি উঠে আসছে, তখন তৃণমূল শিবিরে উঠে এলো অন্য ছবি। নির্বাচনের ঠিক আগের মুহূর্তে দক্ষিণ 24 পরগনার ফলতা রাজনীতিতে এক নজিরবিহীন এবং নাটকীয় পথ পরিবর্তন। প্রচারের একেবারে শেষ লগ্নে এসে বোমা ফাটালেন ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, যিনি রাজনৈতিক মহলে এবং অনুগামীদের কাছে পুষ্পা নামেই বেশি পরিচিত। আগামী 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হওয়ার কথা, কিন্তু তার ঠিক আগেই পরিষ্কার জানিয়ে দেন তিনি এই নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকে জ্ঞানী। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। আপনাদের শুধু বলবো, এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, আমি ভোটটা না দিলেও চলবে। 10 বছর পরে ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন। জাহাঙ্গীরের এই সিদ্ধান্ত নিয়ে
উঠছে বেশ কিছু প্রশ্ন। ভোটে জেতার পর সরকার গঠনের পর পুনর্নির্বাচন ভোটের ইতিহাসে বেনজির ঘটনা। এর আগে জাহাঙ্গীর অভিযোগ করে বলেছিলেন কয়েকটি বুথ থেকে অভিযোগ আসার জন্য পুরো বিধানসভা কেন্দ্রেই কেন ভোট হচ্ছে। তাহলে কি তৃণমূল জাহাঙ্গীরকে সরিয়ে বার্তা দিতে চাইল তারা এইভাবে ভোটে লড়বে না? এটা হতে পারে তৃণমূলের কোনো চাল, অন্যদিকে থাকতে পারে জাহাঙ্গীরের অভিমান। গত লোকসভা ভোটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 1,62,000 ভোটে লিড দিয়েছিলেন জাহাঙ্গীর, অথচ পুনর্নির্বাচনের প্রচারের সময় একবারও অভিষেককে দেখাই গেল না জাহাঙ্গীরের পাশে। উল্টো দিকে শুভেন্দু অধিকারী প্রচারে এলেন। সেই অভিমান থেকে সরে গেলেন জাহাঙ্গীর, নাকি পুনর্নির্বাচনের ময়দানে পরাজয় নিশ্চিত জেনে আগে থেকেই সরে গেলেন রাস্তা থেকে? জাহাঙ্গীরের সরে যাওয়া নিয়ে উঠছে নানান প্রশ্ন। সব মিলিয়ে ফলতা পুনর্নির্বাচনের দিকে নজর সকলের। জাহাঙ্গীরের সরে যাওয়ায় 24 তারিখের ফলাফল অনেকটাই স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।